আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা ৬০ থেকে অনুশীলনীর প্রশ্ন ৪ এবং ৫-এর সমাধান সম্পর্কে। তাহলে প্রথমে খেয়াল করি প্রশ্ন ৪ সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এখানে নিচে থাকা প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্তভাবে দিতে হবে। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি হলো ক, অচৌম্বক পদার্থ বলতে কি বোঝায়? আমরা জানি লোহা বা লোহা জাতীয় পদার্থকে যদি চুম্বকের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে চুম্বক এগুলোকে আকর্ষণ করে কাছে টেনে নেয়। কিন্তু যদি কাগজ, মাটি, প্লাস্টিক এগুলোকে চুম্বকের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে চুম্বক এগুলোকে আকর্ষণ করে না। আমরা জানি চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলোকে অচৌম্বক পদার্থ বলে। সুতরাং এই পদার্থগুলো হলো অচৌম্বক পদার্থ। এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম। চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলোকে অচৌম্বক পদার্থ বলে, যেমন কাগজ, মাটি, প্লাস্টিক ইত্যাদি। সুতরাং আমরা প্রশ্নটির উত্তর হিসেবে এভাবে লিখতে পারি: উত্তর, চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলোকে অচৌম্বক পদার্থ বলে, যেমন কাগজ, মাটি, প্লাস্টিক ইত্যাদি। শিক্ষার্থীরা, তাহলে এরপরে প্রশ্ন খ, একটি দণ্ডচুম্বক কখন অপর একটি দণ্ডচুম্বককে আকর্ষণ করে? আমরা জানি চুম্বকে দুইটি করে মেরু থাকে, একটি উত্তর মেরু, একটি দক্ষিণ মেরু। যদি দুইটি চুম্বকের একই মেরুকে কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে এগুলো বিকর্ষণ করে দূরে সরে যায়। তবে একটি চুম্বকের উত্তর মেরুর কাছে যদি অন্য একটি চুম্বকের দক্ষিণ মেরুকে নিয়ে আসা হয় তাহলে এগুলো একে অপরকে আকর্ষণ করে কাছে টেনে নেয়। সুতরাং আমরা বলতে পারি একটি দ্বন্দ্বচুম্বকের উত্তর মেরু অপর একটি দ্বন্দ্বচুম্বকের দক্ষিণ মেরুর কাছাকাছি নিয়ে এলে তারা একে অপরকে আকর্ষণ করে। এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম। একটি চুম্বকের উত্তর মেরু আর অন্য একটি চুম্বকের দক্ষিণ মেরু কাছাকাছি নিয়ে এলে প্রান্ত দুইটি পরস্পরকে কাছে টানে, এটাকে আকর্ষণ বলে। অতএব আমরা প্রশ্নটির উত্তর হিসেবে এভাবে লিখতে পারি: উত্তর, একটি দ্বন্দ্বচুম্বকের উত্তর মেরু অপর একটি দ্বন্দ্বচুম্বকের দক্ষিণ মেরুর কাছাকাছি নিয়ে এলে তারা একে অপরকে আকর্ষণ করে। তাহলে এরপরে প্রশ্ন ৩, বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন? আমরা বেলুন ফুলানোর সময় খেয়াল করেছি বেলুনে মুখ দিয়ে ফু দিলে মুখের বাতাস বেলুনে প্রবেশ করে বেলুন ফুলে যায়। যত বেশি বাতাস প্রবেশ করে বেলুনটি ততই ফুলে যায়। এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম। একটি বেলুনকে বাতাস দিয়ে ফোলালে বেলুনটির আকার বড় হয়ে যায়। যত বেশি বাতাস ভরা হয় বেলুনটি তত বড় হয়। বেশি বাতাস বেশি স্থান দখল করে। সুতরাং আমরা প্রশ্নটির উত্তর হিসাবে এভাবে লিখতে পারি: উত্তর, বেলুনে মুখ দিয়ে ফু দিলে মুখের বাতাস বেলুনে প্রবেশ করে। যত বেশি বাতাস প্রবেশ করবে বেলুনটি ততই ফুলে উঠবে। এক্ষেত্রে বাতাস বেলুনের বেশি স্থান দখল করে বলে বেলুন ফুলে যায়। তাহলে এরপরে প্রশ্ন ৫, বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর বর্ণনা সহকারে দিতে হবে। প্রথম বর্ণনামূলক প্রশ্নটি হলো ক, দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ তিনটি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল বস্তু ব্যবহার করে থাকি তাদের মধ্য থেকে তিনটি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার আমাদের লিখতে হবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস কাটার জন্য ধারালো ছুরি বা ছুরি জাতীয় জিনিস ব্যবহার করে থাকি। এগুলো ব্যবহার করে কোনো কিছু কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে এগুলো দ্বারা নিজেরা অথবা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়। এছাড়াও আমরা কাচের বোতল বা কাচের বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি। এগুলো এমনভাবে ব্যবহার করতে হবে যেন এগুলো হাত থেকে পড়ে ভেঙে না যায়। আবার আমাদের কোনো কিছু রান্না করার জন্য গরম পাতিল বা বাটিকে হাত দিয়ে ধরতে হয়। এক্ষেত্রে বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর যদি গরম অবস্থায় ধরতেই হয় তাহলে কাপড় বা নেকড়ার সাহায্যে ধরতে হবে। এছাড়াও এই বিষয়গুলোকে আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে, তাই বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম অবস্থায় যদি একান্তই ধরতে হয় তাহলে কাপড় বা ন্যাকড়ার সাহায্যে ধরতে হবে। কাচের তৈরি বস্তু এমনভাবে ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে ভেঙে না যায়।
ছুরি জাতীয় ধারালো জিনিস ধরা বা ব্যবহারে সাবধান থাকতে হবে যাতে নিজে বা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়। সুতরাং আমরা এই বিষয়গুলোকে প্রশ্নটির উত্তর হিসাবে এভাবে লিখতে পারি। উত্তর: দৈনন্দিন জীবনে ব্যবহার করি এমন তিনটি বস্তু হলো 1 ছুরি, 2 কাচের বোতল ও 3 গরম পাতিল। নিচে এসব বস্তুর দায়িত্বশীল ব্যবহার লেখা হলো। 1 ছুরি, ছুরি জাতীয় ধারালো জিনিস ধরা বা ব্যবহারে সাবধান থাকতে হবে যাতে নিজে বা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়। 2 কাচের বোতল, কাচের বোতল এমনভাবে ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে ভেঙে না যায়। 3 গরম পাতিল, গরম পাতিল ধরলে হাত পুড়ে যাবে, তাই পাতিলটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যদি গরম অবস্থায় ধরতে হয় তাহলে কাপড় বা ন্যাকড়ার সাহায্যে ধরতে হবে। তাহলে এরপরে বর্ণনামূলক প্রশ্ন খ, উপরের ছবিতে যেসব পদার্থ আছে তাদের তালিকা করি এবং পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করি। অর্থাৎ উপরে থাকা এই ছবিতে আমরা যে সকল পদার্থ দেখতে পাচ্ছি তাদের তালিকা করতে হবে। তালিকাটি করার জন্য পদার্থের 3টি অবস্থার উপর ভিত্তি করে এগুলোকে শ্রেণীবিভাগ করতে হবে। আমরা প্রথমে পদার্থের 3টি অবস্থা জেনে নেই। আমরা জানি যে সকল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে সেগুলো কঠিন পদার্থ। যেমন বরফের নির্দিষ্ট আকার ও আয়তন থাকার কারণে এটি একটি কঠিন পদার্থ। আবার তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকার নেই। যে পাত্রে রাখা হয় সে পাত্রেরই আকার ধারণ করে। এজন্য দুধ, পানি বা এই জাতীয় পদার্থ হলো তরল পদার্থ। আবার আরও এক ধরনের পদার্থ হলো গ্যাসীয় পদার্থ, যার নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটিই নেই। এগুলোকে বদ্ধ পাত্রে রাখলে পুরো জায়গা দখল করে থাকে। এজন্য ধোঁয়া, বাতাস বা কোনো কিছু থেকে নির্গত জলীয় বাষ্প এগুলো গ্যাসীয় পদার্থ। ছবিতে আমরা ফ্যানের বাতাস, কেটলি থেকে নির্গত জলীয় বাষ্প এবং পাতিলে ফুটন্ত পানি থেকে নির্গত জলীয় বাষ্প দেখতে পাচ্ছি। আমরা জানি ফ্যানের বাতাস, কেটলি থেকে নির্গত জলীয় বাষ্প এবং রান্নার পাতিল থেকে নির্গত জলীয় বাষ্প এগুলো হলো বায়বীয় পদার্থ। সুতরাং ছবিতে থাকা এই পদার্থগুলো হলো বায়বীয় পদার্থ। এরপরে আমরা ছবিতে সয়াবিন তেল, গ্লাসে পানি এবং গ্লাসে লেবুর শরবত দেখতে পাচ্ছি। আমরা জানি আমাদের প্রয়োজনীয় সয়াবিন তেল পান করার জন্য আমরা যে পানি খেয়ে থাকি এবং লেবুর রস মিশিয়ে যে লেবুর শরবত তৈরি করি এগুলোর নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, তবে নির্দিষ্ট আয়তন থাকার কারণে এগুলো তরল পদার্থ। সুতরাং আমরা ছবিতে এই পদার্থগুলোকে অবস্থার উপর ভিত্তি করে বলতে পারি এগুলো তরল পদার্থ। এরপরে আমরা পুতুল, মার্বেল, বই, পাথর, ছুরি, কাচের বয়াম এগুলো দেখতে পাচ্ছি। আমরা জানি মার্বেল, বই, পাথর, ছুরি, কাচের বয়াম এগুলোর নির্দিষ্ট আকার বা আকৃতি রয়েছে। এগুলোর আকার বা আকৃতি সহজে পরিবর্তন করা যায় না। এ কারণে এগুলো হলো কঠিন পদার্থ। সুতরাং আমরা ছবিতে থাকা এই পদার্থগুলোকে বলতে পারি পদার্থের অবস্থার উপর ভিত্তি করে এগুলো হলো কঠিন পদার্থ। শিক্ষার্থীরা, যেহেতু আমরা ছবিতে থাকা পদার্থগুলোর অবস্থার উপর ভিত্তি করে এদের শ্রেণীবিভাগ জেনেছি, সুতরাং এই প্রশ্নটির উত্তর হিসেবে এভাবে লিখতে পারি। উত্তর: উপরের ছবিতে যেসব পদার্থ আছে তার তালিকা হলো ফ্যানের বাতাস, তেল, পুতুল, পানি, লেবুর রস, কেটলিতে ফুটানো পানি, মার্বেল, বই, পাথর, চুলোতে ভাত রান্না, কাচের বয়াম এবং ছুরি। এইসব পদার্থের অবস্থার উপর ভিত্তি করে নিচে এদের শ্রেণীবিভাগ করা হলো। এরপরে ছক তৈরি করে কঠিন পদার্থ হিসেবে আমরা লিখতে পারি পুতুল, মার্বেল, বই, পাথর, ছুরি ও কাচের বয়াম। এরপরে তরল পদার্থ হিসাবে আমরা লিখতে পারি তেল, পানি, লেবুর শরবত। এরপরে বায়বীয় পদার্থ হিসাবে আমরা লিখতে পারি ফ্যানের বাতাস, কেটলিতে ফুটানো পানি অর্থাৎ জলীয় বাষ্প, চুলোতে ভাত রান্না অর্থাৎ জলীয় বাষ্প। শিক্ষার্থীরা, তাহলে আশা করি আমরা সবাই আলোচ্য প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।